আসসালামু আলাইকুম। হৃদিতা গল্পের 5 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আমি বললাম, কি কাজের কথা বল। ঢাকা শহরে চলতে গেলে টাকার প্রয়োজন, কিন্তু তুই যদি কোনো কিছু না করিস তাহলে থাকা খাওয়া কোনোটাই হবে না। তাই বলতেছিলাম যে কোনো একটা চাকরির ব্যবস্থা কর, নয়তো আমার সঙ্গে পার্ট টাইম জব করতে পারিস। সেটাতেই তোর খাওয়ার থেকে শুরু করে বাড়ি ভাড়া, পড়াশোনা খরচ ভালোই চলবে। আমি বললাম, দোস্ত আমার কোনো সমস্যা নাই। তাছাড়া তুই যে জব করিস সেটা তো আমার ভাবির কোনো বিষয় নেই। তাইলে কালকে আমাকে জবে জয়েন করে দিতে পারিস। দোস্ত কিছু মনে করিস না, আসলে আমার সামর্থ্য নেই যে তোকে একদিন এমনি খাওয়াতে পারবো। এর জন্য বাধ্য হয়ে চাকরিটা কথা বলতে হলো। তুই আবার কথাটা অন্যরকম ভাবে নিস না প্লিজ। তানভীর নিজেকে কিছুটা নিচু মনে করে বলল। আমি বললাম, আরে দোস্ত কিসের আবুল তাবুল বলছিস? তুই যে আমার জন্য যতটুকু করেছিস এতেই অনেক। তাছাড়া ব্যস্ততা কি জিনিস তা আমি ভালো করেই জানি। তুই আমাকে পার্ট টাইম জব নিয়ে দিতে চেয়েছিস সেটাই অনেক। এছাড়াও আমাকেও তো কদিন পর চাকরি এমনিতেই করতে হবে। তানভীর হলো, আচ্ছা আমি তাহলে বসকে ফোন করে চাকরিটা বিষয়টা কনফার্ম করছি। তানভীর এইগুলো ফোন নিয়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ কথা বলে এসে বলল, দোস্ত নো টেনশন, চাকরি হয়ে গেছে। আর হ্যাঁ, কালকে গিয়ে কলেজে এডমিশনটা করিয়ে নিবি, কেমন? আমি বললাম, ধন্যবাদ বন্ধু। আসলে আমি কল্পনাও করতে পারিনি ঢাকা শহরে এই সময় এসে অ্যাটলিস্ট তোর কাছে এতটা হেল্প পাবো। বাড়ি থেকে রাকিবের কথা ভেবে ঢাকায় রওনা দিয়েছিলাম এবং তার ওখানে গিয়েছিলাম। সে আমাকে আদর যত্ন করে খাওয়া দাওয়া করালেও যখন বললাম তোর ওখানে 2টা দিন থাকতে হবে হয়তো, ব্যাস রাকিবের ইস্তা আমার কথা শুনে রাকিবকে কি যেন একটা ইশারা করলো। তখন রাকিব নিমিষেই তার রং পাল্টাতে লাগলো এবং আমাকে তাড়ানো বিভিন্ন রকমের বাহানা করলো। আমিও তো আর ছোট বাচ্চা না যে তার ইশারা করে কিছু বললো সেটা বুঝবো না। তারপর ওখান থেকে বাইরে চলে আসলাম। রাস্তার ফুটপাতে 2টা দিন নির্ঘুমে কাটাইতে হয়েছে। কারো কাছে যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না। একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায়নি। তারপর তোকে এক বুক ভরা আশা নিয়ে সবটাই যখন তোকে বললাম, সেটা শুনে তুই ঠিক আমার পাশে দাঁড়ালি। ঢাকা শহরে উপকার করলে একমাত্র তুই করেছিস। তোর এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না দোস্ত। এইটুকু বলে থেমে গেলাম। তানভীর বলল, আরে সবাই কি বন্ধুর বিপদে পাশে থাকতে পারে? পারে না তারা, শুধু সুসময়ের বন্ধু। আজ তোর সময় ভালো, সব বন্ধুই তোর পিছনে ঝুঁকে পড়বে। যখন কোনো বিপদের সম্মুখীন হবি তখন বুঝতে পারবি কে তোর আসল বন্ধু। তাছাড়া রাকিবের বিষয়ে যে কথাগুলো বললি এটা নতুন বিষয় না। আসলে ঢাকা শহরে মানুষজন, তারা আত্মীয় স্বজনরা তাদের বাসায় থাকতে তারা সেটা আশা করে না। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ভালো মন্দ খাইয়ে বিদায় করে দেয়। তোর বেলাও তাই হয়েছে। আচ্ছা যাই হোক, এখন রাত প্রায় 10টা বাজে। 10 মিনিট বাকি খাবার খেয়ে ঘুমিয়ে পড়। আমি বললাম, ওকে দোস্ত। তারপর রাতের খাবার শেষ করে ঘুমাতে গেলাম। চোখটা বন্ধ করলেও ঘুমের কোনো ভক্ষেপই নেই। বারবার শুধু কাকা কাকিমা তানিশা তাদের কথা খুব মনে পড়ছে। ছোট থেকে তাদের ওখানে মানুষ হয়েছি, কখনো বুঝতেই দেয়নি আমি এতিম। যখন তানিশা বলল আমি তাদের রক্তের কেউ, কথাটা শুনে নিমিষে সব কেউ যেন উল্টে পাল্টা হয়ে গেল। তানিশার কথাটাকে আদৌ সত্যি বলছে না মিথ্যা? তা হতে যাবে কেন? কাকাই তো আর মিথ্যা বলবে না। তাছাড়া এতদিন ভেবে আসছিলাম তারা আমার আপন কাকা কাকিমা, কিন্তু ভাগ্যর কি পরিহাস, সবটাই যেন স্বপ্নের মতো বদলে গেল। ভালো থেকো তোমরা। তোমাদের আমি আমার বাবা মার মতোই ভালোবাসি। আর হয়তো তোমাদের ওখানে যাব না। এইসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়ছি তা নিজেও জানি না। সকালে ঘুম ভাঙলো তানবীরের ডাকে। তানবীর বলল, দোস্ত উঠ, রেডি হয়ে নে, বস ফোন করেছিল, আজকে তোকে নিয়ে যেতে বলেছে। আমি বললাম, ওকে রেডি হচ্ছি। তারপর তানবীরের সঙ্গে চলে গেলাম। নতুন চাকরিতে লক্ষ্য করলাম অনেক বড় একটা রেস্টুরেন্ট। এখানে সাধারণত বড় লোকেরা আসে রেস্টুরেন্টে, দেখে বোঝা যাচ্ছে। তানবীর একটা ভদ্রলোকের সঙ্গে চাকরির ব্যাপারে কথা বলল। এই লোকটা আমাকে চাকরি দিতে অমত পোষণ করলো না। চাকরিটা হয়ে গেল। মাস শেষে স্যালারি নির্ধারণ করলো 15,000 টাকা। এদিকে মাশাল্লাহ আমার ভালোই চলবে, কোনো অসুবিধা হবে না। তানবীরকে আরেকটা বার ধন্যবাদ দিয়ে বললাম, দোস্ত চল আজকে হাজি বিরিয়ানি খাবো। তানবীর বলল, আমার কাছে টাকা নেই, আরেকদিন খাওয়ামুনি। আমি বললাম, আরে দূর, আমি তোকে খাওয়াবো। হাজার হোক চাকরি নিয়ে দিলি, ট্রিট তো তোর একটা প্রাপ্যই আছে, চল। ট্রিট তো তোর একটা প্রাপ্যই আছে, চল। রাতে বাইরে খাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গেটে আসতে লক্ষ্য করলাম তালা ঝুলানো। এটা দেখে রীতিমতো অবাক হয়ে তানবীরকে জিজ্ঞেস করলাম, দোস্ত গেটে তালা বদ্ধ থাকলে কি করে রুমে যাব? রাত তো 10টাই বাজে নাই, এর মধ্যে তারা গেট লাগিয়ে ঝুলিয়ে দিল। এই বারবেলার মেয়ে আরোহী ইচ্ছা করে রাত 9টার সময় গেটে তালা লাগিয়ে দেয়। মেয়েটা বদমেজাজি প্লাস মিসকা শয়তান। টেনশন করিস না, আঙ্কেলকে ফোন করে জানিয়ে দিত। এই বলে তানভীর বাড়িওয়ালা আঙ্কেল কাছে ফোন করে জানিয়ে দিল। কিছুক্ষণ পরে বাড়িওয়ালা আঙ্কেল গেটে এসে বিনয়ের সুরভ বলতে লাগলো, বাবারা তোমরা কিন্তু বিরক্ত হয় না প্লিজ। আরোহী মাঝে মধ্যে গেটে তালা লাগিয়ে চাবি তার কাছে রেখে দেয়। আমি বললাম, আঙ্কেল আরোহী এসব করে কেন? আরোহী চায় না বাসাতে কেউ ভাড়া থাকুক। তোমাদেরও বাসা ভাড়া দিতাম না, কিন্তু তানবীর আমার পূর্ব পরিচিত ছিল। ধার ধরুন তাকে আর না করতে পারিনি। আচ্ছা বাদ দাও এসব কথা, চাবিটা তোমাদের কাছে রাখো। মাঝে মধ্যে আরোহী যদি তালা লাগিয়ে দেয় তো তার ডুপ্লিকেট চাবি এইটা। আঙ্কেল এই বলে গেটের ওপাশ থেকে চাবিটা তানভীরের হাতে দিল। তারপর রুমে চলে গেলাম। অপরদিকে দিতা বলল, তানিশা তোর ভাইয়ের খোঁজ কি এখনো পাসনি? ও ছোট থেকে একটু জেদি,
ও তোকে প্রপোজাল দিয়েছিল আর তুই তাকে রিজেক্ট করেছিলি। সেই দিন আমি বাড়িতে গিয়ে এই বিষয়ে প্রচুর পরিমাণে জ্বালিয়েছি এবং মজা করেছি, বলেছি তোর এই খ্যাত মার্কা চেহারা কোনো মেয়ে তোকে ভালোবাসে না, বুঝলি? নিজের গেট আপ ঠিক কর, তারপর কাউকে প্রপোজাল দিস। সে আমার প্রতি উত্তর সুরে একটাই কথা বলেছিল। আমি বললাম, একদিন হৃদিতাও আমাকে ভালোবাসবে, দেখে নিস। আর আমি যেটা বলি তা কিন্তু করে ছাড়ি, তুই ভালো করে জানিস। সেদিন থেকে তোর পিছনে কাঁঠালের আঠার মতো 2 বছর লেগে থাকলো, কিন্তু তুই তো কোনো রেসপন্স দিলি না। তাহলে একবার ভাব তার জিতটা কেমন। আর আমি যদি টেলিভিশনে সিরিয়াল দেখি, ও গিয়ে ক্রিকেট খেলা দেখবে, নয়তো মুভি দেখবে, তবু আমাকে কিছু দেখতে দিবে না। টেবিলে খেতে বসলে আগে ওর দিকে দিতে হবে, তারপর সেন আমি খেতে পারবো। সবসময় এমন প্যারাই দিত। হৃদিতা, বিশ্বাস কর, মাঝে মধ্যে মনে হতো আমাদের বাসা থেকে ও চলে যাচ্ছে না কেন। চলে গেলে হয়তো একটু শান্তি পেতাম, কিন্তু ও এমন বিহেভ করতো যে আমার আপন ভাই। তাছাড়া রুনিও জানতো না যে ও এতিম। তোদের সেই ঘটনা ঘটে যাওয়ার পর আমি রেগে সব বলেছি যে তুই আমাদের রক্তের কেউ না। তোদের সেই ঘটনা ঘটে যাওয়ার পর আমি রেগে সব বলেছি যে তুই আমাদের রক্তের কেউ না। অনেক জ্বালিয়েছিস, এবার আমাদের বাসা ছেড়ে যেদিকে খুশি সেদিকে চলে যা। ও তাই করলো, আমাদের ছেড়ে চলে গেল ঠিকই, কিন্তু তার সব মেমোরিগুলো আমাদেরকে এখনো কষ্ট দিচ্ছে, সেটা তোকে বোঝাতে পারবো না। এই বলে তানিশা চোখের পানি মুছে নিল। তানিশার কথা শুনে হৃদিতার যেন হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগলো। তার জন্য এসব ঘটনা ঘটেছে, এসব ভেবে হৃদিতা নিজের মধ্যে অনুতপ্ত হচ্ছে। তারপর নিজেকে সামনে নিয়ে বলতে লাগলো, তাহলে কি তোর ভাই গ্রামে আর আসবে না? হৃদিতা করুণ সুরে বলে উঠলো। তানিশা বলল, আমার মনে হয় না যে ও গ্রামে আসবে। হৃদিতার কথা শোনা মাত্রই তার যেন নিমিষে সব আশা শেষ হয়ে গেল। হৃদিতা মনে মনে তাকে নিয়ে ভালোবাসা বীজ বপন করেছিল ঠিকই, কিন্তু তানিশার কথা সেটা নিমিষেই ভেঙে চুরে চুরমার হয়ে গেল। তারপর ও কেন জানি অপেক্ষায় থাকবে, হৃদিতা মনে মনে সিদ্ধান্ত উপনীত হলো। এভাবে তাদের দিন কাটতে লাগলো। কথায় আছে না, দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বুঝে না। তেমনি রুনি চলে যাওয়ার পর হৃদিতার ভালোবাসা একটু বেশি বেড়ে চলেছে। এদিকে হুট করে শফিক সাহেব তার স্ত্রীর উদ্দেশ্য করে বলল, এই হৃদিতার মা, একটি খুশির খবর আছে। তার মা বলল, কি বলো? রেহেনা আপা আমাদের হৃদিতার মামুনিকে পছন্দ করেছে, বিয়ের কথা বলেছে। হৃদিতার মা বলল, ও তার মানে রেহেনা আপার ছেলে নিলয়ের সঙ্গে আমাদের হৃদিতা মামুনির বিয়ের কথা উঠেছে? হৃদিতার বাবা বলল, হ্যাঁ, আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ রেহানা আপা আমাকে ডেকে বাসায় নিয়ে গেল এবং খাবার পর্ব শেষ করে হৃদিতা মামুনিকে নাকি রেহানা আপার পছন্দ হয়েছে, তাই হৃদিতা মামুনিকে নিলয়ের বউ করে নিয়ে যেতে চাই। রেহানা আফার কথা শুনে তার প্রত্যুত্তর আমি শান্ত গলায় বললাম, আফা, আমি আগে আমার মেয়ের মতটা শুনি, তারপর আপনাদের জানাচ্ছি। বলে তাদের বাসা ত্যাগ করে বাসায় আসলাম। এখন বলো, নিলয়ের সঙ্গে আমাদের হৃদিতা মামুনি কেমন মানাবে? হৃদিতার আম্মু বলল, নিলয় তো দেখতে শুনতে ভালো, কিন্তু তার আগে হৃদিতাকে জানাও সে কি মত দেয়। হ্যাঁ, ভালো একটা কথা বলছো, আগে হৃদিতাকে বলতে হবে। শফিক সাহেব তার স্ত্রী পারভিনের সঙ্গে এসব কথা আলোচনা করছে। এর মধ্যে হৃদিতা কলেজ থেকে ফিরল, কিন্তু মুখ ভার করে। শফিক সাহেব তার মেয়েকে মুখটা ভার দেখে বলে উঠলো। হৃদিতার আব্বু বলল, হৃদিতা? হৃদিতা বলল, জি আব্বু বলো। মা, আমরা একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি, কিন্তু এখানে তোমার মত লাগবে, তাহলে আমরা এই বিষয়ে এগোতে পারবো। হৃদিতা বলল, আব্বু কি সিদ্ধান্ত নিয়েছো? সিদ্ধান্তটা হচ্ছে আমাদের হৃদিতা মামুনি তো অনেক বড় হয়ে গিয়েছে, তার জন্য বিয়ের সম্বন্ধ আসছে, আর এখন তাকে বিয়ে দিয়ে আমাদের বাসা থেকে বিদায় দিতে যাচ্ছি। শফিক সাহেব একটু হেসে বলে উঠল। শফিক সাহেব কথাটি হেসে বললেও হৃদিতা মনে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। এমনিতে কলেজে তানিশার কথা শুনে হৃদিতার মন খারাপ হয়ে আছে। এর মধ্যে আবার তার বাবা এসব বলছে। হৃদিতা নিজেকে সামনে নিয়ে বাবাকে বলল, আব্বু, তুমি যদি জোর করে কাউরে কাছে বিয়েটি দিয়ে দাও তাহলে তোমার মেয়েকে হারাবে, এটুকু মনে রেখো। হৃদিতা এই বলে তার রুমে চলে গেল। শফিক সাহেব তার মেয়ের কথা শুনে থতমত খেয়ে গেল। পারভিনা বেগমকে জিজ্ঞেস করলো, এই তোমার মেয়ে কি হয়েছে বলো তো? আমি শুধু বিয়ের ব্যাপারে একটু বললাম, আর এতে আমি নাকি মেয়ে হারাবো? এটা কেমন কথা? হ্যাঁ, আমার মনে হয় হৃদিতা কাউকে পছন্দ করে, এর জন্য বিয়ের কথা শুনলেই রিয়েক্ট করতে শুরু করেছে। হৃদির আম্মু বলল। তারপর শফিক সাহেব কিছু চিন্তা করে বলল, হ্যাঁ, সেটাই হবে হয়তো। অপরদিকে তানবীরের নতুন চাকরির সুবিধার জন্য তাকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। তানবীর ব্যাগ সবকিছু গুছগাছ করে নিচ্ছে, সেটা দেখে রুনি বলে উঠলো, আরে দোস্ত, সবকিছু এভাবে গুছগাছ করে নিচ্ছিস কেন? তানবীর বলল, দোস্ত, আমার চাকরিটা হয়ে গেছে। তোকে কিছুদিন আগে যে চাকরির কথাটা বলেছিলাম না, সেই চাকরিটা হয়ে গেছে, এখন সেখানে যেতে হবে। আমি বললাম, সেখানে মানে কোথায় যাচ্ছিস? তানবীর বলল, চিটাগং। দোস্ত, আঙ্কেলের তোর কথা বলছি, তুই এখানে থাকতে পারবি? আমি তখন নিশ্চুপ হয়েছিলাম। আরে বন্ধু, মন খারাপ করিস না, চাকরির জন্যই তো যেতে হচ্ছে, তবে মাঝে মতো তোর সঙ্গে ঢাকা এসে দেখে যাব। আমাকে বাস স্টেশনে এগিয়ে দিয়ে তানবীর হাতে ব্যাগ নিয়ে বলল। মনটা নিমিষে খারাপ হয়ে গেল। ঢাকা শহরে একটা মাত্র বন্ধু পেয়েছিলাম, আর সেও চাকরির জন্য চলে যাচ্ছে। যার সঙ্গে সবকিছু শেয়ার করতাম, আজ থেকে সেটা আর হবে না। এসব ভাবতে তানভীর কাঁধে হাত রেখে বলে উঠলো, কিরে দোস্ত, যাবি না? আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, চল। এই বলে তানভীরকে বাস স্টেশনে নিয়ে গেলাম। তানবীরের বাসে তুলে দিলাম। আসতে লাগলাম, পিছন দিক থেকে তানবীর বলে উঠলো, দোস্ত, ভালো থাকিস, আর মাঝে মধ্যে ফোন দিস, ভুলে যাস না কিন্তু। তুই বললাম, না রে দোস্ত, তোকে ভুলবো না, তুই ভালো থাকিস। এসব কথা শেষ করে গাড়ি স্টার্ট দিল।
তারপর তানভীরকে বিদায় দিয়ে বাসায় আসলো। আরোহী দরজার সামনে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো। আরোহী বলল, তোর বন্ধু চলে গেল, তাহলে তুই কে নিয়ে বাসায় আটকে গেলি? তুইও চলে যেতে পারতি তোর বন্ধুর সঙ্গে। আরোহীর এমন ধারা কথা শুনে মনটা চাচ্ছে যে তার গালে কষে কয়েকটা থাপ্পড় দেই। তাই আছে না, সব চা পুরুষ হয় না, সেটা ভেবেই নিজের রাগ কন্ট্রোল করলাম। ওর কোনো কিছু না বলে রুমে এক পা সামনে বাড়াবো এমন সময় আরোহী পিছন দিক থেকে এমন একটা কথা বলল, এইসব ছেঁচড়া রোগদের যতই বলি না কেন তারা কখনোই সেটা কানে নিবে না। যত সব ছেঁচড়া আমার বাসায় থাকছে, তোকে শেষবার মতো বলছি, কাল যেন আর এই বাসায় তোকে না দেখি। আরোহীর এমন ধারা কথা শুনে নিজেরা কন্ট্রোল করতে না পেরে আরোহীকে দেয়ালের সঙ্গে চেপে ধরে বললাম, এই আপনার কি মাথায় সমস্যা আছে? চেনা নাই জানা নাই অপরিচিত লোকদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি জানেন না? কেন আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন? হ্যাঁ, রাগের কারণে আরোহীকে দেয়ালের সঙ্গে হাঁটি চেপে ধরাই আর হাত লাল হয়ে গেছে, সেদিকে কোনো ভূক্ষেপই নেই। আরোহী বলে, হাতটা ছাড় বলছি। আরোহীর কথায় রাগের ঘোর কাটলো এবং ছুরি বলে রুমে চলে আসলাম। এতদিন তানভীর থাকার কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি, আর যেই তানভীর চলে গেল এই সুযোগ আরোহীর দুর্ব্যবহার করতে শুরু করেছে। এখন বাসা ছেড়ে দিলেও তো রাস্তায় থাকতে হবে, আবার এখানে থাকলে আরোহীর দুর্ব্যবহার সহ্য করতে হবে। কি করব কিছু বুঝতে পারছি না। ওপর দিকে আরোহীর অবস্থা। আরোহীর মা বলল, আরোহী খেতে আই। আরোহী রেগে বলল, মা আজ আমি আর খাবো না। আরোহী রেগে বলল যে তার মা কিছুটা আঁচ করতে পারে বলে উঠল,